কনভেনশন হলো থেকে একসাথে সবাই নিচে নামলাম। খালামণি আর আপুর কথা মতো আমি খালামণির বাসায় যাব। যদিও খালামণি মা আর ভাবিকে যেতে বলেছে সে বাসায়, কিন্তু মা যাবে না জানালো। এইদিকে মামা, মামি, জুরাইন আর নানু মামার গাড়ি করে চলে গেল একেবারে নানু বাসায়। মা, বাবা, ইসলাল ভাইয়া, ভাবি, বাবু আর রাফসান ভাইয়া আমাদের গাড়ি করে চলে গেল বাসায়। আমি খালামণি আর ইতি আপুর পাশে দাঁড়িয়ে আছি। সাদিফ ভাইয়া উনার ফুফুদের এক গাড়িতে উঠিয়ে দিলেন, আর এর পরের গাড়িতে খালামণি, খালু আর ইতি আপুকে উঠতে বললেন। সাথে সাথেই আপুরা গাড়িতে উঠে চলে গেলেন। পরের গাড়িতে উঠার জন্যে সাদিফ ভাইয়া জুমু আর মীরা আপুকে নির্দেশ দিলেন। আমি অবাক হয়ে ভাবছি আমি কই যাব তাহলে? আমি কি এইখান থেকে হেঁটেই যাব নাকি? কিছু না বলে আমি যে স্থানে দাঁড়িয়েছিলাম সেইখানেই দাঁড়িয়ে রইলাম। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে জুমু বলে উঠল, ম্যাম, আপনি কি বাসায় যাবেন না? না, যাব না। আমি রাফসান ভাইয়াকে কল দিচ্ছি, ও এসে আমাকে নিয়ে যাবে। তোর ভাই তো আমাকে দেখছে না চোখে। আমি কথাটা বলার সময় আমার প্রচণ্ড অভিমান হল। আমি কি এমন করেছি যার কারণে উনি এত ইগনোর করছেন আমাকে? সরি বলার সুযোগটা পর্যন্ত দিচ্ছেন না। যাবি না মানে কি? আয় জলদি। সাদিফ ভাইয়া বকবে এখন আবার। জুমু। কথার মাঝেই দেখলাম সাদিফ ভাইয়া গাড়ি থেকে নামল। কিন্তু আমি উনার দিকে পাত্তা না দিয়ে জুমুকে বললাম তো যাব না। তোর ভাইয়ার দামি গাড়িতে আমার মতো মিডল ক্লাস মেয়ের জায়গা হবে না। আমি যাব না ভাই। আমি আমার বাসায় যাব। ভুল হয়েছে আমার বাসায় না গিয়ে। কথা বলার মাঝে শেষমেশ আমি কান্নায় করে দিলাম। এই সাজগোজে আমি রাস্তায় দাঁড়িয়ে কান্না করছি, তাও এই সাদিফ ভাইয়া আমার সাথে রাগ দেখিয়ে মুড দেখাচ্ছেন, তাই ভাবা যায় এইসব? সাদিফ ভাইয়া আমাদের দিকে এগিয়ে আসলো। আমি ততক্ষণে পার্স বের করে রাফসান ভাইয়ার মোবাইলে কল দিতে নিচ্ছিলাম, আর তখনই সাদিফ ভাইয়া আমার হাত থেকে মোবাইল নিয়ে নিলেন। সমস্যা কি? নাম ধরে ধরে গাড়িতে উঠাতে হবে এখন? কাঁদছিস কেন? আমি মরিনি এখনো, এভাবে কাঁদতে হবে না। আমি মরলে তখন কাঁদিস। আর একটা সাউন্ড করা ছাড়া আমি যেন তোদের গাড়িতে দেখি। সাদিফ ভাইয়া চিল্লিয়ে বললেন। সাদিফ ভাইয়ার মুখে মরার কথা শুনে আমার মনে হলো আমি আর এই দুনিয়ায় নেই। কান্না করা অফ না করে আমার চোখ দিয়ে পানির পরিমাণ আরও বেশি করে ঝরতে লাগল। কথায় কথায় মরার কথা বলতে হয়? আপনার আগে তো আমিও মরে যেতে পারি। আল্লাহ কার মৃত্যু কবে লিখে রেখেছেন কেউ জানে না। বারবার মরার কথা বলা অফ করেন প্লিজ। কান্না করে। আর একটা কথা বলবি তো তোর অবস্থা আমি খারাপ করে ফেলব। মুখে মুখে তর্ক শিখেছিস? আমার মতো গুন্ডার জন্যে তোর কাঁদতে হবে না। আয় এইবার গাড়িতে আয়, না হলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিব। সাদিফ ভাইয়া। আমাকে আর যেতে হয়নি। সাদিফ ভাইয়া নিজেই আমার হাত ধরে গাড়িতে বসিয়ে দিলেন, আর নিজে সামনের সিটে বসে পড়লেন। জুমু এতক্ষণ দাঁড়িয়ে এই দুইজনের কাণ্ড দেখছিল। নিশ্চয় আজকের ঘটনার কারণে কিছু হয়েছে ওদের মাঝে। ব্যাপার না, শেফা থেকে জিজ্ঞেস করা যাবে আজ কি হলো তাদের মাঝে। এমনটা ভেবে দেরি না করে জুমুও গাড়িতে বসে পড়ল। জুমু গাড়িতে বসামাত্র ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। কান্না করার কারণে আমার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে। ওই বাসায় পৌঁছাতেই আমি আস্তে আস্তে বাসার ভিতরে চলে গেলাম। অবশ্য জুমু আমার এক হাত ধরে রেখেছিল। সাদিফ ভাইয়ার দিকে আর তাকায়নি আমি।
ফ্রেশ হয়ে একটা কামিজ সেট পরে নিলাম। জুমু ততক্ষণে ঘুমে বেহুশ। আমি বের হওয়া মাত্রই ইতি আপু ওয়াশরুমে চলে গেল। সাদিফ ভাইয়াকে সরি বলা লাগবে আমার, তাই আর কিছু না ভেবেই আমি ধীরে ধীরে উনার রুমের দিকে এগোলাম। দরজায় নক করতেই কোনো সাড়া পেলাম না। আবারও নক করতেই পিছন থেকে কেউ বলে উঠল, কি চায় এইখানে? এইভাবে হঠাৎ পিছন থেকে ডাকার ফলে আমি ভয় কেঁপে উঠলাম। কণ্ঠস্বর শুনেই বুঝতে পেরেছিলাম এইটা সাদিফ ভাইয়া। আমি পিছনে ফিরতেই উনার উন্মুক্ত বুকের সাথে ধাক্কা খেলাম। এত কাছে এসে দাঁড়ানোর কি দরকার আমি বুঝি না। উনার এক হাতে কফির মগ আরেক হাত দিয়ে গলায় ঝুলানো তাওয়াল ঠিক করছেন। আমি আমার কপালে হালকা হাত বুলিয়ে সাদিফ ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া আপনার সাথে কিছু কথা আছে। আসলে আমি অনেক আমার কথার মাঝে উনি উনার গলায় ঝুলানো তাওয়াল দিয়ে মাথা মুছে বলে উঠলেন, হোয়াট? আমার মতো গুন্ডার সাথে তোর এত কিসের কথা? জানিস তো গুন্ডাদের চরিত্র কেমন হয়? তাছাড়া চেহারার যা হাল বানিয়েছিস মনে হচ্ছে তোর জামাই তোকে পাত্তা দিচ্ছে না। উনার কথায় আমি আবারও কেঁপে উঠলাম। তাও নিজেকে ঠিক রেখে বললাম, আমি জানি আপনি অনেক ভালো। প্লিজ আমার কথাটা শুনুন। আমি সত্যি সত্যি সরি। আমি অনেক বড় ভুল করেছি আপনাকে গুন্ডা বলে। প্লিজ। আমার কথা শেষ করার আগেই সাদিফ ভাইয়া উনার এক হাত আমার বুকের উপর রেখে আমাকে দরজার সাথে চেপে ধরলেন। আমি ভালো, ভীষণ ভালো অন্যদের জন্যে, কিন্তু আমি খারাপ, ভীষণ খারাপ আমি তোর জন্যে, আর স্পেশালি তোর সাথে রিলেটেড যেকোনো ছেলের জন্যে। আজ তো ওই ছেলেকে বাঁচিয়ে দিলই, কিন্তু নেক্সট টাইম আমার জিনিসের দিকে কেউ শুধু নজর দিল হবে, বাজে কথা তো দূরে থাক, তাকে আমি মেরে ফেলতেও আমার হাত কাঁপবে না। প্রচণ্ড রাগে কথাগুলো বলে উনি আমার গলায় নাক ঘষে দিল। এমন হওয়াতে আমি চোখ বন্ধ করেই উনার বুক খামচে ধরলাম। আউচ বলেই সাদিফ ভাইয়া আমার দিক থেকে সরে গেলেন। উনি সরতেই আমি চোখ খুললাম। সাদিফ ভাইয়া উনার বুকে তাওয়াল দিয়ে চেপে ধরে আছেন। অল্পতেই এই তোর অবস্থা। বাট ওয়েট ফর মাই ব্যাড টর্চার বেবি। সাদিফ ভাইয়া। সাদিফ ভাইয়া আমাকে দরজা থেকে ঠেলে সরিয়ে দিল। আপনি আমাকে মারলে মারেন, টর্চার করলেও করেন, বাট প্লিজ আমার সাথে কথা বলবেন। আপনি আমার সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। আমি জাস্ট গো ফ্রম হেয়ার। গুন্ডার সাথে কথা বলার কোনো দরকার নেই তোর। আর আমি তোর মতো ভদ্র মেয়ের সাথে কথা বলি না। সাদিফ ভাইয়া। বলেই উনি আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আবারও কান্না চলে আসলো। এই লোকটা আমাকে এমন করছে কেন? উনাকে ছাড়া আমি একটুও থাকতে পারবো না। আর একটু আগে না আমাকে বেবি ডাকলেন, কিন্তু আবার তো বললেন আমার মতো মেয়ের সাথে উনার কোনো কথা নেই। চোখের পানি মুছে আমি রুমে চলে গেলাম। ইতি আপু এখনো ওয়াশরুমে। আমি জুমুর পাশে শুয়ে পড়লাম। কেন যেন সাদিফ ভাইয়ার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে বারবার। উনার কথা ভাবতেই আমার চোখ দিয়ে নোনা জল পড়তে লাগল। আচ্ছা, উনি কি আমার সাথে আর কখনোই কথা বলবেন না? উনি কি অন্য একজনকে বিয়ে করে নিবেন? না, আর ভাবতে পারছি না। উনার কথা ভাবতেই বুকে এক অসহনীয় ব্যথা হচ্ছে। কান্না করা অবস্থায় আমি ঘুমিয়ে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাদিফ তার বুকের উপর তার বাবুইয়ের নখের আঁচড়ে হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। সে আয়নায় তাকিয়ে বলে উঠল, প্রায় অনেক বছর ধরে আমি তোমার প্রেমের, তোমার স্পর্শের জন্যে কাতর হয়ে আছি।
তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্যে তোমাকে এত বছর আগলিয়ে রাখা প্রিয়তমা। সেই যে ছোট ছিলে, এখনো সে ছোট্টটি রয়ে গেলে তুমি। অল্পতেই কি এত কাঁদতে হয়? তাহলে তুমি ভেবে নাও এখন আমার কেমন লেগেছে এতটা বছর। আমি মোটেও ইগনোর করছি না তোমায়। তুমিও যে আমায় খুব বেশি ভালোবাসো, তোমায় সেই কথাটি বুঝিয়ে দিচ্ছি জাস্ট। পিচ্ছিটার কান্না মাখা মুখে আজ তো আবারও ভুলে করে চুমু দিয়ে দিতাম। এত আদুরে কেন তুমি? তুমি শুধুই আমার। ইউ আর অনলি মাইন বেবি। চুলের উপরে হাত বুলিয়ে দিয়ে সাদিফ তার প্রিয়তমাকে নিয়ে স্বপ্ন সাজাতে সাজাতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল দুপুর 1টায়। মাথা এক প্রকার ভার হয়ে আছে। তাও কোনো মতে উঠে বসলাম। জুমু আমার পাশে বসে মোবাইল গুতাচ্ছে। আমাকে উঠে বসতে দেখে সে বলে উঠল, গুড নুন জান। গুড নুন। নাস্তা এনে দিব এইখানে, নাকি নিচে গিয়ে খাবি? জুমু, না খাবো না। বাসায় চলে যাব ফ্রেশ হয়ে। একেবারে বাসায় গিয়ে লাঞ্চ করব। আমি, বাজে বকিস না। ভাইয়া নেই তাই বলে কি তুই আবারও এইসব খাবার না খাওয়ার ধান্ধায় লেগে যাবি? জুমু, ভাইয়া নেই মানে? তোর ভাই কই? আমি অবাক হয়ে বললাম, কেন তুই জানিস না? ভাইয়া 1 সপ্তাহের জন্যে থাইল্যান্ড গিয়েছে বিজনেসের কাজে। ওর ফ্লাইট ছিল সকাল 10টায়। জুমু। জুমুর এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম। সাথে সাথেই আমার চোখ ভরে এলো আবার। না জুমু, উনি আমার সাথে প্রচণ্ড রাগ করেছেন। আমার সাথে মনে হয় আর কখনোই কথা বলবেন না উনি। উনাকে ছাড়া আমি কেমনে থাকব জুমু? আমি কান্না করলে বললাম। জুমু আমাকে জড়িয়ে ধরল। এই বাবু, কান্না কেন? কি হলো তোদের মাঝে আমাকে বল। আর ভাইয়া তো বিজনেসের কারণে গিয়েছে, চলে আসবে তো। পাগল মেয়ে কাঁদতে হয় নাকি এভাবে? কি হলো তোদের মাঝে বলতো আমাকে। জুমুকে আমি সব খুলে বললাম উনার আর আমার মাঝে যা কিছু হলো। ভাইয়া এখন বেশ রেগে আছে। বুঝতেই তো পারছিস। সমস্যা নেই, ঠিক হবে সব, আল্লাহ ভরসা। চিন্তা করিস না। আমি খাবার এনে দিচ্ছি, ফ্রেশ হয়ে নে। জুমু। জুমু চলে যেতে নিলেই আমি সাদিফ ভাইয়াকে মেসেজ দেওয়ার জন্যে মোবাইল নিলাম। কিন্তু ঘটনা দেখে আমি অবাক। সাদিফ ভাইয়া আমাকে ব্লক করে দিয়েছেন সব সোশ্যাল মিডিয়া থেকেই। উনার মোবাইলে তো কল যাবেই না এখন। এখন কি করব আমি? আজ 5 দিন উনার সাথে আমার কোনো যোগাযোগ নেই। একটা মুহূর্ত যায়নি যেখানে আমি উনাকে মিস করিনি। ভার্সিটিতেও আমার মন টিকে না। 2 চোখ শুধু উনাকে খুঁজে। প্রায় সময় উনার পেজেই থাকি। শুধু উনাকে দেখি আমি। উনার সাথে আমার কিছু ছবি আছে আমার মোবাইলে, সেগুলোও দেখি। এই লোকটাকে আমি কি পরিমাণে ভালোবাসি সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বাসায়ও কারো সাথে তেমন কথা বলি না। উপরেই থাকি শুধু। মাঝে মাঝে ছাদে যায় বাবুকে নিয়ে। দোলনায় বসে থাকি। ভাবির সাথে, বাবার সাথেও ভালো করে কথা বলি না। আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। যদিও সবাই আমাকে জিজ্ঞেস করেছিল আমার কি হয়েছে, আমি ওদের ভুলভাল বুঝিয়ে দিয়েছিলাম। মনটা শুধু এখন সাদিফ ভাইয়াকে খুঁজে। জুমুও ইদানিং কার সাথে ফুসফুস করে কথা বলে। সে যে রাফসান ভাইয়া না সেটা আমি জানি ভালো করে। আমি খেয়াল করলে সে চুপচাপ ফোন কেটে দেয়।
কিছু জিজ্ঞেস করতে গিয়েও আমি জিজ্ঞেস করি না, কারণ মন থেকে আমি কিছুতেই শান্তি খুঁজে পাই না। যা কিছু করুক, জুমু আমার ভাইকে ধোঁকা দিবে না, এটা আমি বেশ ভালো করেই জানি। রাতে খাবার খেয়ে কিছুক্ষণ সাদিফ ভাইয়ার পেজে ঘোরাফেরা করলাম। গতকালকে উনি একটা পোস্ট করেছেন, আগামী মাসে একটা ইলেকশন হবে সেই বিষয়ে। সেই পোস্টেও উনার একটা ছবি দিয়েছেন। বেশ সুন্দর লাগছে উনাকে। আজও সে ছবি দেখে আমার বুকে প্রচণ্ড চাপা কষ্ট হানা দিল। মোবাইলটা বুকের উপর রেখে ঘুমিয়ে গেলাম। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। ঝাপসা চোখে দেখলাম মা হাসি মুখে আমাকে বলছেন, ফুল 12টা বাজে, জলদি উঠে পড়, কিছু স্পেশাল মেহমান আসবে। আমি খাটের উপরে শাড়ি রেখেছি, গোসল সেরে নে, ইরা আসবে একটু পরে, ও এসে তোকে শাড়ি পরিয়ে দিবে, ফটাফট উঠে যা। আমি এই কথা শুনে এক লাফে উঠে পড়লাম। কি বলছো মা? কোনো মেহমান আসবে? আমি কেন শাড়ি পরব? আমি উত্তেজিত হয়ে বললাম, ছেলেপক্ষ আসবে তোকে দেখতে। মা, কি? আমি কোনো বিয়ে করব না এখন। মা, আমি এখনো ছোট, আগামী মাসে 20 বছর হবে তোর, আর তুই এখনো ছোট। এই বিষয় নিয়ে আর কোনো কথা না। আর একটা কথা বলবি তো তুই আমার মরা মুখ দেখবি। এই কথা বলে মা চলে গেল। আর আমি অশ্রুসিক্ত চোখে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মা কখনো এসব কথা বলেনি আমাকে। কি এমন হলো আমি বুঝতেই পারছি না, আর ভাবতে পারবো না। সাথে সাথে জুমুকে কল দিলাম। দোস্ত, মা বলল ছেলেপক্ষ দেখতে আসবে। আমি কি করব এখন? আমাকে সাদিফ ভাইয়ার সাথে কথা বলিয়ে দে প্লিজ, আই নিড হিম। উনাকে ভালোবাসি আমি। উনাকে ছাড়া অন্য ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। দেখ যা হচ্ছে হতে দে, আমাকে এসব বলে কিছু হবে না। ভাইয়া নেই দেশে, আমি কি বলবো ওকে? একবার বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। জুমু, কি বলছিস জুমু? তুই জানিস কি বলছিস? আমি মরে যাব তাও উনাকে ছাড়া অন্য কারো সাথে আমি বিয়ে করব না। বলেই রেগে ফোন কেটে দিলাম। সেই শাসা খালামণি, কারণ বাবা, ভাই এরা সবাই মায়ের কথা মতো চলে। এদের কিছু বললে উল্টো মায়ের হাতের মায়ের খেতে হবে। তাই খালামণির নাম্বারে কল দিলাম। কিন্তু পোড়া কপাল আমার, খালামণির নাম্বার বন্ধ। ব্যাস, আমার মনে হলো আমার জীবন শেষ। কি হতে যাচ্ছে আমার লাইফে, একমাত্র আল্লাহ ভালো জানেন। সাদিফ ভাইয়া আপনি কোথায়? ভাবি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর আমি রোবটের মতো দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। গত 1 সপ্তাহ ধরে আমি যতটুক কান্না করেছি আমার জীবনে এমন কান্না আমি একবারও করিনি। ভাবিকে এতবার জিজ্ঞেস করলাম ভাবি কিছু জানে কি না এই ব্যাপারে, কিন্তু বারবার ভাবির একটাই উত্তর, না ফুল জানি না। শাড়ি পরানো শেষে ভাবি আমাকে ড্রেসিং টেবিলের সামনে তুলে বসিয়ে দিলেন। আয়নাতে তাকিয়ে নিজের চেহারার দিকে তাকালাম। এই চেহারা দেখে যে কেউ ভয় পালাবে, কারণ আমার নাক, কপাল, চোখ প্রচণ্ড লাল হয়ে আছে কান্নার ফলে। যাক একটু স্বস্তি পেলাম। হয়তো বা এই চেহারা দেখে ছেলেপক্ষ আমাকে পছন্দ করবেন না। ভাবি আমাকে হালকা সাজিয়ে দিচ্ছে। আর আমি ভাবছি ইতি আপুরা সবাই আমার সাথে এত অদ্ভুত বিহেভ কেন করছে আল্লাহ জানে। ইতি আপুকে কল দিয়েছিলাম, কিন্তু তার মোবাইল অফ ছিল। কাহিনী কি আমি কিছুই বুঝছি না। সাদিফ ভাইয়াকে একবার হাতের কাছে পায়,
উনার সব চুল ছিঁড়ে ফেলব আমি। ভাবি আমাকে সুন্দর করে চুল বেঁধে দিতে চেয়েছিল, কিন্তু আমি ভাবিকে মানা করে দিলাম। ভাবি তুমি যাও নিচে, কোনো হেয়ারস্টাইল করা লাগবে না, আমি এমনিও বিয়ে করব না, তাই আমি চাচ্ছি আমাকে পচা লাগুক দেখতে। হ্যাঁ ফুল, আমিও চাচ্ছি না হোক এই বিয়ে। সাদিফ কত কেয়ার করে তোমার, আর দরকারের টাইমে এই ছেলে কোথায় আল্লাহ জানে। ভাবি, খালামণিরা কেউ আসবে না? মা ওদের আসতে বলেনি? আমি কি জানি, আমি জিজ্ঞেস করেছিলাম, মা আমাকে জোরে ধমক দিল। কখনো তো এমন করে না, আজ কি হলো আল্লাহ ভালো জানেন। ভাবি, বাদ দাও। ভাবি আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল, আর আমি আমার ঠোঁটে দেওয়া লাল লিপস্টিক মুছে ফেললাম। যার জন্যে সাজার কথা সেই যখন আসবে না তাহলে সেজে কি লাভ। পারলে তো এই সুন্দর মেরুন রঙের শাড়িটাও খুলে ফেলতাম। টুল থেকে উঠে মোবাইলটা হাতে নিলাম, সব কিছু চেক করা শুরু করলাম। মনকে সান্ত্বনা দিচ্ছি, এই বুঝি সাদিফ ভাইয়া আমাকে আনব্লক করলেন। কিন্তু না, আমার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। এখনো সব জায়গাতে আমি ব্লক করানো। রাগে আবারও চোখে পানি চলে এলো। আমাকে ভালোবাসতে শিখিয়ে উনি নিজেই কেন গায়েব হয়ে গেলেন আমার লাইফ থেকে? আমার মনের মাঝে কি চলছে এইটা আমি ছাড়া আর কেউ জানে না। রাগে দুঃখে মোবাইলটা জোরে ফ্লোরে নিক্ষেপ করলাম। সাথে সাথেই আমার প্রিয় মোবাইলটা ভেঙে দুই টুকরো হয়ে গেল। বেডের উপরে বসে আছি আমি, ইচ্ছে তো করছে সবাইকে মেরে ফেলি একদম। আর যে শয়তানটা দেখতে আসছে তাকে তো সুযোগ পেলে আমি গলা চিপে মেরে ফেলব। শালা কুত্তা দুনিয়ায় আর মেয়ে পাসনি। আর সাদিফ ভাইয়া, আপনাকে আমি সামনে পেলে কি করব আমি নিজেও জানি না। আমার সাথে কোনো ছেলে কথা বললেই তার অবস্থা আপনি 12টা বাজিয়ে দেন। আর আজকে যেখানে আমাকে কেউ দেখতে আসছে বিয়ে করবে বলে, সেখানে আপনার কোনো দেখা নেই। ভালোই, আসলে উনি আমাকে কখনো ভালোবাসেনি। আমিই বোকা। আমিই ভেবেছিলাম উনি আমাকে ভালোবাসে। কিন্তু যে আশা করে উনি আমার এত যত্ন করেছিলেন সেগুলোর উত্তর আমি উনার থেকে নিয়েই ছাড়ব। গাড়ির হর্নের শব্দে বুঝে গেলাম মায়ের অতিথিরা চলে এসেছে। যার আশার আসুক, এসে মরুক, আমি আমার মতোই থাকব। বেশ কিছুক্ষণ পরে মা এলো আমার রুমে। আমি এক নজর তাকিয়ে চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। কি রে, এভাবে অসহায় সেজে বসে আছিস কেন? ইরা সাজিয়ে দিয়ে যায়নি? চুলের এই অবস্থা কেন? মা, সমস্যা কি তোমার? যা যা বলবে সব শুনতে হবে নাকি? শাড়ি পরতে বলেছ পরেছি, আবার সাজগোজ নিয়ে লাগলে কেন তুমি? আমি বিরক্ত হয়ে বললাম, দেখে তো মনে হচ্ছে আমি তোকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা আয় নিচে চল, মেহমান চলে এসেছে। মা, মায়ের কথায় আমার বুকে ধুকধুক ভাব শুরু হয়ে গেল। শাড়ি হালকা ঠিক করে আমি মায়ের সাথে যেতে নিলে মা আমাকে থামিয়ে দিলেন। আশ্চর্য, এভাবে চুল খুলে পাগলের মতো যাবি নিচে? মা তুমি কি চাচ্ছ আমাকে খুলে বলবে? আমি, চুলগুলো অন্তত হাত খোপা করে মাথায় কাপড় দে। মা, সব যখন তোমার মনের ইচ্ছা মতো হচ্ছে, তাহলে এটাও কেন আমি বাদ রাখব? চুলগুলো একপাশে করে একটা হালকা হাত খোপা করে নিলাম। এরপর আঁচলটা মাথায় টেনে দিলাম। খুশি এইবার তুমি? আমি, হ্যাঁ অনেক খুশি। মুচকি হেসে। অন্যান্য সময় মায়ের হাসি মুখ দেখার জন্য আমি প্রচণ্ড ছটফট করতাম।
কিন্তু আজ মায়ের হাসি দেখে আমার গা জ্বলে গেল। মা আমার হাত ধরে নিচে নিয়ে যেতে লাগল। নিচে নামতে নামতে আমি পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। খালামণির শব্দ শুনতেই আমি মায়ের হাত ছাড়িয়ে খালামণির দিকে দৌড় দিলাম। লিভিং রুমের দিকে চোখ না দিয়ে আমি একবারে ডাইনিং এর দিকে ছুটলাম। ডাইনিং টেবিলের পাশেই খালামণি দাঁড়িয়ে ভাবির সাথে কথা বলছেন, আর উনার কোলে আফরা। কিছু না ভেবে খালামণিকে জড়িয়ে ধরে বললাম, সকাল থেকে তোমাকে কবার কল করেছিলাম, একবারও পাইনি তোমাকে। মোবাইল বন্ধ ছিল কেন তোমার? ল্যান্ডলাইন এ পর্যন্ত কল যাচ্ছিল না। কোথায় ছিলে তুমি? আফরাকে ভাবির কোলে দিয়ে খালামণি আমাকে ভালোভাবে জড়িয়ে ধরলেন। কি হয়েছে আমার ফুলের? তোর কণ্ঠস্বর এত দুর্বল শোনাচ্ছে কেন? খালামণি, কিছু হয়নি। মা আমাকে জোর করে ছেলেপক্ষের সামনে নিয়ে যাচ্ছে। আমি বিয়ে করব না খালামণি। আমার মোবাইল তো সকাল থেকে ইতির কাছেই ছিল, আর ল্যান্ডলাইন তো ডিস্টার্ব দিচ্ছে ফুল। আর জোর করে বিয়ে মানে? খালামণি। আমি কিছু বলার আগেই সামনের দিক থেকে শব্দ ভেসে এলো, সারপ্রাইজ। আমি খালামণি ছেড়ে সামনে তাকালাম। মা, ইতি আপু, ভাবি, জুমু, ইসলাল ভাইয়া সবাই কিটকিট করে হাসছে। রুবি, তুই মেয়েকে কিছু জানাসনি? খালামণি, না আপা, তোমার মেয়েগুলো আমাকে হুমকি দিয়েছে, আর আমিও আমার মেয়েকে একটু চমকিয়ে দিলাম আর কি। মা, আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। আমার মাথায় সত্যি কিছু আসছে না। আরে কি ব্যাপার? মেয়ে দেখতে এসেছি। আমরা লিভিং রুমে বসছি। খালামণি তুমি মেয়ে নিয়ে আসো। আর মা তুমি এইখানে কেন? তোমার না লিভিং রুমে বসে থাকা উচিত? ইতি আপু। কথাগুলো বলেই ইতি আপু খালামণিকে নিয়ে চলে গেল লিভিং রুমে। ওদের পিছু পিছু বাকি সবাই চলে গেল। আমি শুধু দাঁড়িয়ে আছি আর আমার পাশে মা আছে। আমার মাথা এখনো হ্যাং হয়ে আছে। কাহিনী আসলে ঘটছে কি? কই মেয়ে নিয়ে আসো। আমরা আর কতক্ষণ বসে থাকব? জুমু, আসছি বাবা। বসো তোরা। এই ফুল মা। চল তো, বলেই মা আমার হাত ধরে লিভিং রুমে নিয়ে যাচ্ছে। আমার নিজেকে পুতুল মনে হচ্ছে। যে যেইভাবে বলছে আমি সেভাবে হাত পা চালাচ্ছি। লিভিং রুমে গিয়ে আমি অবাক শেষ সীমানায় পৌঁছে গেলাম। বাবা, খালু, ইতি আপুর শাশুড়ি, রাফা, জুমু, ইতি আপু, নানু, মামা, মামি, জুরাইন, খালামণি সবাই বসে আছে। আর সবচেয়ে অবাক হলাম খালামণির পাশের বসা মানুষটিকে দেখে। সাদিফ ভাইয়া। কি সুন্দর করে বসে আছেন। আর উনার রূপ কি দিন দিন বাড়ছে। এই যে উনি এখন ডিপ মেরুন রঙের শার্ট পরে আছেন, উনাকে দেখে আমার মনটা আবারও কেঁপে উঠল। উনার উপর আমি আবারও ক্রোশিত হয়েছি। যেটা জঘন্য হলেও সত্যি। কিন্তু এই এক সপ্তাহ ধরে আমাকে উনি অনেক কাঁদিয়েছেন, তাই আমি আর উনার দিকে তাকাবো না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। খালামণি একটু সরে আমাকে বসার জন্যে জায়গা করে দিলেন। এইদিকে আয়, আমার পাশে বসো। খালামণি আমার হাত ধরে খালামণি আমাকে উনার আর সাদিফ ভাইয়ার মাঝখানে আমাকে বসিয়ে দিলেন। সাদিফ ভাইয়া এক ফোঁটাও নড়েননি। আমার গায়ের সাথে লেগে বসে আছেন। অথচ উনার পাশে আরও কত জায়গা আছে। সামনে খালু, বাবা বসে আছে। উনার কি কোনো কমন সেন্স নেই?
কি ব্যাপার? মেয়ে কি রাজি না বিয়েতে? মেয়ের চোখ মুখ এমন ফোলা কেন? জুমু। জুমুর কথায় সবাই কিটকিট করে হেসে উঠল। আমি মাথা নিচু করে বসে আছি। বাবা সাদিফ, তুমি কি আমার মেয়েকে পছন্দ করেছ? বাবা। বাবার প্রশ্নে আমি বেশ অবাক হলাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আরে ভাই, কি বলো তুমি এইসব? মেয়েকে পছন্দ করেছে বলেই তো আমরা পুরো পরিবার নিয়ে হাজির হলাম। খালু। হঠাৎ রাফসান ভাইয়া বলে উঠল। কিন্তু আমি রাজি না। সাদিফ ভাইয়ার লাইফ অলওয়েজ রিস্কে থাকে। আমি চাই না আমার বোনের লাইফ কষ্টে কাটুক। ওর কথা শুনে নিশ্চয় সবাই বেশ অবাক হবে। কিন্তু আমার বুকের ভিতর হুহু করে উঠল। রাফসান ভাইয়া, এসব বলার মানে কি? আমি জানি তুই এসব কেন বলছিস রাফসান। আল্লাহ ছাড়া কেউ জানে না কার মৃত্যু কখন হবে। সো, তুই যদি বলতে চাস তোর বোনকে আমার সাথে বিয়ে দিবি না, তাহলে এইটা ডাইরেক্ট বল। ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো মানে নেই। সাদিফ ভাইয়া। না ভাইয়া, আমি এইভাবে বলতে চাইনি। রাফসান ভাই। এই রাফসান, তুমি চুপ করবে? তোমাকে আমি পরে সব বুঝিয়ে বলবো। জুমু। জুমুর কথায় রাফসান ভাইয়া চুপ হয়ে গেল। মা বাবাও প্রচণ্ড রেগে গিয়ে রাফসান ভাইয়াকে বকা দিল অনেক। আমি বুঝি না সব কথা মৃত্যুতে গিয়ে কেন ঠেকে। এসব কথা শুনলে ইচ্ছে করে কানটাই কেটে ফেলি। আচ্ছা, এসব কথা ছাড়। সাদি আর শেফা, তোরা আলাদাভাবে কথা বল। আমরা মুরব্বীরা কথা বলি কিছু। খালামণি। হ্যাঁ, আমরা এগিয়ে দিয়ে আসি। জুমু, রাফা চলো। ইতি আপু। আমি, আপু, জুমু আর রাফা আগে আগে হাঁটছি আর সাদিফ ভাইয়া পিছে হাঁটছে, সাথে ফোনে কথা বলছেন। আমার রুমের সামনে গিয়ে ইতি আপু বলে উঠলেন, ভাই তোমরা রুমে কথা বলো, আমরা ছাদ থেকে হেঁটে আসি। ওকে, যা। সাদিফ ভাইয়া। রুমে গিয়ে আমি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রইলাম। উনার দিকে ফিরতে ইচ্ছেই করছে না। কেন করবে ইচ্ছা? এতদিন কি আমাকে কম কষ্ট দিয়েছেন উনি? কিছু না বললে আমি চলে যাচ্ছি। আর তুই মনে হচ্ছে বিয়েতে রাজি না। সমস্যা নেই, তোর ভাইও রাজি নেই। নিচে গিয়ে বলে দিচ্ছি, তুই বিয়েতে রাজি না। সাদিফ ভাইয়া। উনি চলে যাচ্ছেন এই ভেবে আমি পিছনে ফিরলাম। কিন্তু উনি এখনো দাঁড়িয়ে রইলেন। আর আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। আমি সব রাগ অভিমান দূর করে এক দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরলাম। একদম শক্ত করে জড়িয়ে ধরে রইলাম। কি যে শান্তি লাগছে বলার বাহিরে। আগে উনি আমাকে টাইট করে জড়িয়ে ধরেছিলেন আর আমার কোমরে হাত রেখেছিলেন। কিন্তু আজ শুধু আমি উনাকে জড়িয়ে ধরেছি। আমার এক হাত দিয়ে প্রথমে উনার বাম হাতটা আমার কোমরে রাখলাম, এরপর ডান হাতটা ধরে ওইটাও আমার কোমরের উপরে রাখলাম। হ্যাঁ, এখন একদম পারফেক্ট লাগছে। যদিও আমি উনার হাত আমার কোমরে রেখেছি, কিন্তু উনিও যে আমার কোমরে হালকা করে প্রেস করছেন এটা উনি বুঝাতে না চাইলেও আমি ঠিক বুঝতে পারছি। রুমের ঢোকার পর পায়ের জুতোগুলো খুলে রেখেছি, যার কারণে আমি মাথাসহ মাত্র উনার বুক সমান হয়েছি। উনার বুক থেকে মাথা তুলে উনার দিকে তাকালাম। সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে আছেন। আপনি এত এত খারাপ কেন? আপনি জানেন এই এক সপ্তাহ আমি কতবার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছি? আপনি জানেন আমি আপনাকে কত মিস করেছি?
আপনি থাইল্যান্ড যাবেন আমাকে বলেছেন, তার উপর আমাকে ব্লক করে রেখেছেন কেন? আমি কি এত বাজে? আমাকে কি আপনার একটুও পছন্দ না? বিদেশিনী পেয়ে কি আমাকে ভুলে গেছেন? আমার কথায় উনি হালকা মুচকি হাসলেন। চুপ কেন? আরও বাকি আছে কথা। উনি, আমি এতগুলো কথা বললাম আর আপনি কি বলছেন? আমি কি বলবো? আমার মতো গুন্ডার সাথে কথা বলতে ইচ্ছুক না তুই, এই ভেবে এসব কাজ করা। তাছাড়া তোর ভাই তো বলল আমার লাইফ রিস্ক আছে, আমাকে শত্রু পক্ষ যে কোনো টাইমে মের। উনার কথা শেষ হওয়ার আগেই আমি পা বেশ উঁচু করে উনার শার্টের কলার ধরে উনাকে আমার মুখের সামনে ঝুঁকিয়ে নিলাম আর উনার ঠোঁটে ডিপলি একটা চুমু দিয়ে উনার মুখটা বন্ধ করে দিলাম। সাদিফ সেই অনেক আগে থেকেই নিজের ফিলিংস কন্ট্রোল করতে চেয়েছে। তার প্রিয়তমাকে শাড়িতে দেখে তার মাথা ভনভন করছিল, তার উপর তার জানের চোখ মুখ ভীষণ ফুলে লাল ছিল, তাকে দেখতে সাদিফের স্ট্রবেরি মনে হচ্ছিল। আর এখন শেফা নিজে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালে সাদিফ নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সাথে সাথেই তার প্রিয়তমার কোমর চেপে ধরে উঁচু করে নিয়ে খুব সফটলি কিস করতে লাগল। সাদিফের এমন রেসপন্স পেয়ে শেফার মনে খুশির হাওয়া বয়ে গেল। আনন্দে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। দরজায় নখ শুনে আমার হুঁশ ফিরল, কিন্তু আমি এখনো সাদিফ ভাইয়া থেকে নিজের ঠোঁট ছাড়াতে পারছি না। জুমু, ইতি আপু দরজা নক করতেই আছে, তাই আমি কোনো উপায় না পেয়ে উনার ঘাড়ে জোরে খামচি দিলাম। উনি অন্যমনস্ক হতেই আমি ঠোঁট ছুটিয়ে নিলাম। দুজনই হাঁপাতে লাগলাম। উনি আমাকে কোলে নিয়েই বেডে বসে পড়লেন। আমাদের কথা এখনো শেষ হয়নি। একটু পরে আয় ইতি। সাদিফ ভাইয়া। ওকে ভাই, টেক ইউর টাইম। ইতি আপু। লজ্জায় আমি মাথা উঁচু করতে পারছি না। সাদিফ ভাইয়া আমার মুখ ধরে উনার দিকে ফিরালেন। যেই কাজটা আমি এত বছর ধরে মনে সাজিয়ে এসেছি, কিন্তু কখনো করার সাহস পাইনি, সেই কাজ তুমি করিয়ে নিলে আজ। কি পরিমাণ সাহস তোমার, আমাকে কিস করেছ। সাদিফ ভাইয়া, সরি, আপনার মুখে ওইসব কথা শুনতে আমার একদম ভালো লাগে না। এমন কথা আর কখনোই বলবেন না আমাকে আপনি। আর এখন নিচে গিয়ে বলবেন আমি বিয়েতে রাজি। উনার গা ঘেঁষে বসে বললাম। উনি আমার মুখে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বললেন, বিয়েতে রাজি না হলে আমি জোর করে তুলে নিয়ে করতাম বিয়ে। আর এভাবে কাঁদতে হয়? চেহারার কি হাল বানিয়েছ? আপনি আমার সাথে কোনো যোগাযোগ রাখেননি। কেমন আছেন না আছেন আমি কিছুই জানতাম না। জুমুও আমাকে বলতো না কিছু। আপনাদের বাসায়ও যায়নি। ইনফ্যাক্ট কারো সাথেই কথা বলিনি। শুধু আপনাকে খুঁজতাম। সরি, সরি জান। আমার মেজাজ খারাপ ছিল তাই জানাইনি কিছু। আর আমি সব জানতাম তুমি কি করতে না করতে। খুব মায়া লেগেছে জানো তোমার কান্না মাখা মুখ দেখে। এখন থেকে আর এক ফোঁটাও কান্না না। আই মিস ইউ সো মাচ বেবি। বলেই উনি আমার গলায় ঠোঁট ছোঁয়ালেন। আমি কেঁপে উঠে নিজের শাড়ি খামচে ধরলাম। আমিও আপনাকে অনেক মিস করেছি। আমি। শাড়িতে কিন্তু খুব হট লাগছে তোমাকে। ইচ্ছে করছে খেয়ে ফেলি। বাট আই হ্যাভ টু কন্ট্রোল। বিয়ে করে নিই একবার, এরপর সাদিফের অত্যাচার বুঝবে যান। এখন আমি নিচে যাই। সবাই অপেক্ষা করছে। আমার গালে চুমু দিয়ে বললেন। আমি উনার কোল থেকে নেমে দাঁড়ালাম। আচ্ছা সবাই কেমনে জানতো আপনি আমাকে দেখতে আসবেন? আর তাছাড়া সবার ব্যবহারে মনে হলো সবাই আগে থেকে সব জানে। আমি বলবো সময় হলে সব বলবো।
আমি আসছি এখন। বি রেডি টু বিকাম মিসেস সাদিফ। খুব জলদি আমার হবে তুমি। কথাগুলো বলেই উনি আমার গালে চুমু দিয়ে দরজা খুলে চলে গেলেন। আমি দাঁড়ানো অবস্থায় গালে হাত ছোঁয়ালাম। মনে মনে ভাবতে লাগলাম, অনার্স কমপ্লিট করার আগে কিসের বিয়ে? হা হা হা। মিস্টার সাদিফ, আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। ইতি আপু, জুমু, রাফা রুমে প্রবেশ করল। কি ব্যাপার? একটু আগে মুখে কষ্টের ছাপ ছিল, আর এখন মুখে তো হাসির ঝিলিক দেখতে পারছি। তাছাড়া ঠোঁট এত লাল কেন? মাথায় কাপড় কই গেল? জুমু, চুপ কর তুই। তোর সাথে আমার কোনো কথা নেই। ইনফ্যাক্ট তোমাদের কারো সাথে আমার কথা নেই। আমি উফ ময়না, এত রাগ ভালো না। সব কিছু সাদিফ ভাইয়ার কথা মতোই করেছি আমরা। ভাইয়া বাসায় আসলো গত পরশু রাতে। কাল সারাদিন ঘুম ছিল। ইতি আপু, তো আমাকে তোমরা কিছুই বলনি কেন? আমি উনাকে দেখার জন্যে কত কান্না করেছি তোমরা জানো? আমি। জুমু আমার কাঁধে হাত রেখে বলল, তুই দেখিসনি ভাইয়াকে? কিন্তু ভাইয়া তোকে দেখেছে। আমি ভাইয়াকে তোর পিক, ভিডিও করে পাঠাতাম। ভার্সিটিতে ফিসফিস করে আমার ভাইয়াকে তোর আপডেট দিতাম। তোর এই উদাস মন দেখে ভাইয়া আর্লি ব্যাক করেছে বাংলাদেশে। যদিও এখন ভাইয়ার বিয়ের কোনো কথা ছিল না, কিন্তু কাল মায়ের মোবাইলে কল আসে। রাফিদ ভাইয়ার এক বন্ধু তোকে লাইক করেছে, তাই বিয়ের কথা বলতে এইখানে আসতে চায়। মা তো রেগে গেল অনেক, কারণ তুই অনেক আগে থেকেই আমার ভাইয়ার জন্যে বুকট হয়েছিলি। ওই পাশ থেকে বাড়াবাড়ি করাই মা ফোন ভাইয়াকে দিয়ে দেয়। ব্যাস, শুরু হলো কাহিনী। ফোন কেটে দেওয়ার পরে ভাইয়া মায়ের সাথে চিল্লাচিল্লি করতে থাকে। শেষমেশ বলেই ফেলে আজ তোকে দেখতে আসবে। খালামণিকে যেন ফোন করে বলে দেয় এই কথা। কিন্তু তোর বয়স কম বলে মা চাচ্ছিল ভাইয়া আর কিছু বছর ওয়েট করুক। কিন্তু ভাইয়ার ধারণা যতদিন পর্যন্ত ভাইয়ার নাম তোর নামের সাথে জড়াবে না ততদিন এইসব প্রপোজাল আসতে থাকবে, যেটা ভাইয়ার মোটেও পছন্দ না। জানিস, কালকে ভাইয়া এক নাগারে 3 ঘন্টা মায়ের সাথে যুদ্ধ করেছে। সেন্টার টেবিল লাথি মেরে ভেঙেছে, ফুলের টব ভেঙেছে, আর কিছু ভাঙার আগেই মা রাজি হয়ে যায়। আর রাতের 1টায় খালামণিকে জানায়। আমি কাহিনী শুনে হা হয়ে তাকিয়ে আছি। মা অবাক হয়নি কেন উনার প্রস্তাবে? আমি অবাক হবে কেন? ভাইয়া যে তোকে 4 বছর আগের থেকে ভালোবাসে এটা আমরা সবাই জানি। শুধু জুমু জানে কিছুদিন আগে থেকে। ইতি আপু, আমি আরো চরম অবাক হলাম। উনি 4 বছর ধরে আমাকে ভালোবাসে, তাও উনি কখনোই আমাকে কিছু বলেননি। অলওয়েজ আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছেন, নিজের আবেগকে কন্ট্রোল করেছেন। আর আমি সামান্য কিছুদিন যেতে না যেতেই উনার জন্যে কেঁদে বুক ভাসিয়ে দিলাম। সাদিফ ভাইয়ার পার্সোনালিটি আসলেই মন কাড়ার মতো। খালামণি আমাদের 4 জনকে ডেকে নিচে নিয়ে গেল। এখন আমি একটু সেজে নিলাম। সাজব না কেন? আমাকে দেখতে এসেছে আমার প্রিয়তম, তাই অল্প স্বল্প সেজে নিলাম। নিচে নামতেই দেখতে পেলাম রাফসান ভাইয়া, সাদিফ ভাইয়া, ইসলাল ভাইয়া 3 জনই একসাথে বসে কথা বলছে আর হাসছে। আমি ভেবেছিলাম রাফসান ভাইয়াকে সাদিফ ভাইয়ার সম্পর্কে ভালো কথা বুঝাতে হবে, কিন্তু এখন এরা তো রাজ্যের আলাপ জুড়ে দিল। আমরা যেতেই রাফসান ভাইয়া আর ইসলাল ভাইয়া উঠে গেলেন। রাফসান ভাইয়া আমার কাঁধে হাত রেখে সাদিফ ভাইয়ার পাশে বসিয়ে দিল। আমি অবাক চোখে ওর দিকে তাকাতেই ভাইয়া বলে উঠল,
কি কি দেখছি সেইভাবে? ভাইয়াদের মাঝে মাঝে একটু ভিলেন সাজতেন হয়। আমার আজ কি হলো বুঝলাম না। এক অজানা লজ্জায় আমি গুটিয়ে যাচ্ছি বারবার। মুখ দিয়ে কথায় বের হচ্ছে না আমার। আগে এই দুই পরিবারের সবকিছুতেই আমি আর জুমু মিলে মাতিয়ে রাখতাম চিল্লাচিল্লি করে। কিন্তু আজ আমার গলা প্রচণ্ড ভার হয়ে আসছে। ভাইয়ার কথায় আমি শুধু মুচকি হাসলাম। আর রাফসান ভাইয়া আমার কপালে একটা চুমু দিয়ে জুমুর পাশে গিয়ে বসে পড়ল। ইতি, আমার ছেলে আর ছেলের বউয়ের একটা ছবি তোলো। সাথে আমাদেরও নিস। খালু, ওকে বাবা, আমি তুলছি। ইতি আপু, শেফা এবং সাদিফের ছবি পর্ব চলছে। আর এইদিকে রাফসান জুমুর পাশে বসতেই সে রাফসান থেকে দূরে গিয়ে বসল। সমস্যা কি? এমন করছো কেন? কাছে এসে বসো। রাফসান, ওই চুপ একদম। একটু আগে আমার ভাইকে কি বললে আমি কি তা ভুলে গিয়েছি? জুমু রেগে বলল। উফ, আমার রাঙা বউটা। ভাইয়ার জন্যে কত দরদ। একটু তো আমার দিকেও তাকাতে পারো, তাই না? তো বেবি, আমাদের বিয়ে কখন হবে? রাফসান, কিসের বিয়ে? আমি করব না তোমাকে বিয়ে। জুমু। রাফসান জুমুর পিছে হাত দিয়ে পিঠে জোরে একটা চিমটি দিয়ে বলল, বিয়ে তো আমি করবই। একবার অনার্স কমপ্লিট করে নাও, এরপর এসব রাগ আমি আদর দিয়ে ভালো করে দিব। পিঠের চিমটিতে জুমুর পিঠ চিনচিন করে উঠল। সে রাগী চোখে রাফসানের দিকে তাকাতেই রাফসান ঠোঁট চোখা করে চুমুর মতো দেখাল। আর এসব দেখে জুমু কিটকিট করে হেসে উঠল। খালামণি সাদিফ ভাইয়ার হাতে একটা রিং ধরিয়ে দিল। সাদি, এই রিংটা তোর বউকে পরিয়ে দে। খালামণি। সাদিফ ভাইয়া খালামণি থেকে রিং নিয়ে আমার বাম হাতের অনামিকা আঙুলে রিং পরিয়ে দিল। এরপর সবার সামনেই আমার বাম হাত ধরে একটা চুমু দিয়ে দিল। আল্লাহ, কি লজ্জা! সবাই বড়জন বসে আছেন, আর এই লোক কি করল এইটা? সাদিফ ভাইয়ার এমন কাণ্ডে সবাই কিটকিট করে হেসে উঠল। মা আর খালামণি তো মুখ আঁচলে ঢেকে হাসছে। কি অবস্থা সবার! নাস্তার পর্ব শেষ করে সবাই বিয়ের ডেট ফাইনাল করার সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তো খুব আয়েসেই ডাইনিংয়ে ইতি আপুদের সাথে বসে আছি। কারণ আমি জানি বিয়ের তারিখ আরও 3 বছর পরে হবে। কারণ আমার অনার্স শেষ করতে প্রায় 3 বছরের বেশি লাগবে। হঠাৎ করেই জুরাইন এসে বলল, আপু, তুমি তো আগামী মাসেই আউট হয়ে যাবে এই ঘর থেকে। মানে? আমি ভ্রু কুঁচকে বললাম। জুরাইন নাচতে নাচতে বলল, মানে, আজকে তো এপ্রিলের 29 তারিখ। আর তোমার বিয়ে হবে মেয়ের 10 তারিখ। ইয়াহু! ইতি আপুর আগেই তোমার বিয়ে হবে। এই কথা শুনে আমার দুনিয়া ঘুরে উঠল। এত তাড়াতাড়ি কিসের বিয়ে? খালামণি, মা, নানু আর মামি এসে আমাকে মিষ্টি খাইয়ে দিল। ইতি আপু আর জুমুর মুখে প্রশান্তির হাসি। ভাবিও আমাকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিল। সবার মুখেই এখন এক আনন্দের ঝিলিক দেখতে পারছি। কিন্তু আমার মনে শান্তি নেই। এত তাড়াতাড়ি আমাকে নিজের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে, সেটা ভাবতেই আমার বুকে মোচড় মারল। বিয়ের তারিখ পিছাতে হবে। যে কোনো কারণেই হোক, আমাকে পিছাতেই হবে। এখন চিন্তা করছি কার সাথে কথা বলবো। এই ব্যাপারে সাদিফ ভাইয়া ছাড়া আর কেউ সাহায্য করতে পারবেন না। কারণ আমি জানি এই ডিসিশনটা উনারই। তাই জুমুকে বললাম উনাকে গেস্টরুমে আসতে বলার জন্যে। আমি আগে থেকেই গেস্টরুমে অপেক্ষা করছিলাম। মা, খালামণি সবাই ব্যস্ত খাবারের আয়োজন নিয়ে।
গেস্টরুমে আমি বেডে বসে উনাকে কি বলবো সেটা ভাবছি। দরজার আওয়াজ হতেই আমি দরজার তাকিয়ে দেখলাম সাদিফ ভাইয়া রুমে প্রবেশ করল। উনাকে দেখামাত্রই আমি দাঁড়িয়ে গেলাম। আর সাদিফ ভাইয়া এসে আমার কোমর জড়িয়ে ধরল। আবেশে আমার চোখ বন্ধ হয়ে আসলেও আমি চোখ বন্ধ করলাম না। নরম সুরে উনাকে বলে উঠলাম, বিয়ের তারিখ এত আগে দিলেন কেন? আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না। আপনি যদি চান আকদ করে রাখুন, কিন্তু বিয়ের অনুষ্ঠান আমার অনার্স কমপ্লিট হলে তবেই করবেন প্লিজ। আমার কথা শুনে সাদিফ ভাইয়ার চেহারার রং পাল্টে ফেললেন। মানে একটু আগের ফুরফুরা চেহারাটা এখন রাগী চেহারায় পরিণত হল। সাদিফ ভাইয়া আমার কোমরে জোরে চিমটি দিয়ে বলল, কেন এখন বিয়ে করলে কি সমস্যা? আমাকে ভালোবাসতে কি তোর আরো সময় লাগবে? বিয়ে তো আমি ইতির বিয়ের আগেই করব। আমার বউ হয়ে গেলে কেউ আর তোর দিকে চোখ দিবে না। আসলে কেউ তোর দিকে তাকানোর সাহস পাবে না। সো আমার টেনশন অনেকটাই কমে যাবে। কারণ আমি চাই না আমার প্রিয়তমার দিকে কেউ নজর দিক, তাই বিয়েই একমাত্র সমাধান। চিমটির স্থানে ব্যথা করে উঠল। আমি সেসব ব্যথা সাইডে রেখে উনাকে বললাম, দেখুন আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমার বয়সী বা কত হল? তাছাড়া আমি এখন স্টাডিতে আছি। এভাবে পড়ালেখার মাঝখানে বিয়ে কেন? বিয়ের পরে আমি তোকে পড়াবো না, সেটা কি আমি একবারও বলেছি? অবশ্যই পড়বি তুই। পড়ালেখা অনেক জরুরি, কিন্তু তার আগে বিয়ে করতেই হবে। রাগীভাবে বললেন, পরে করলে কি সম? কথাটা বলার আগেই সাদিফ ভাইয়া আমাকে একেবারে মিশিয়ে নিলেন। তুই তুই আমার সমস্যা। তোকে আমার সাথে কল্পনা করে আমি আর কত বছর কাটাবো? আমি জাস্ট ডেসপারেট হয়ে গিয়েছি। না তোকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে, না তোকে ছাড়া আমি ভালো থাকতে চাই। আই জাস্ট ওয়ান্ট ইউ। আমার তোকে প্রয়োজন। ভালোবাসিস না ঠিক আছে, কিন্তু আমার কষ্টটাও একটু বুঝার চেষ্টা কর। তোকে ছাড়া আমার দম বন্ধ লাগে। আমি আর পারবো না তোকে ছাড়া থাকতে। তোর সব কথা মানতে রাজি আমি। শুধু অনার্সের পর বিয়ে করবি, এই কথাটি ছাড়া। আমি এক নজরে উনার দিকে তাকিয়ে আছি। উনার চোখে আমার জন্যে ভালোবাসা, আমাকে কাছে পাওয়ার ব্যাকুলতা সব দেখতে পারছি আমি। তাও এত তাড়াতাড়ি বিয়ে, এই জিনিসটাই মেনে নিতে কষ্ট হচ্ছে আমার। আর উনি বারবার ভালোবাসিস না করছে, উনি কি জানেন না আমি উনাকে কত ভালোবাসি? প্লিজ, এভাবে মা বাবাকে ছাড়া এত দ্রুত আমি শ্বশুর বাড়িতে যেতে চাই না। আমি আরও কিছুদিন আমার হয়ে থাকতে চাই। তাই বলছিলাম আরও কিছুদিন যদি। আবারও আমার কথা শেষ করার আগেই উনি বলে উঠলেন, যথেষ্ট সময় আছে। এই কয়দিন একসাথে ভালোভাবে থাক এই বাসায়, কিন্তু বিয়ের ডেট পেছানো হবে না। যখনই আমি মেজাজ ভালো রাখার চেষ্টা করি তখনই তুই আমার মেজাজ খারাপ করিস। ইচ্ছে তো করছে তোর গাল ফাটিয়ে দিই, কিন্তু আমি আমার বউয়ের গায়ে হাত তুলি না। বিয়ের ডেট পিছাতে না পেরে আমার মনে চাপা কষ্ট হানা দিল। আমি কেঁদেই দিলাম। আমার কান্না দেখে আরো রেগে গেলেন। ধেত, কি এক অবস্থায় পড়লাম আমি। এই মেয়ে, আমাকে এতটা অপছন্দ তোর? এভাবে কাঁদছিস কেন? কান্না কর আর যাই কর, বিয়ে তো তোকে আগামী মাসেই করতে হবে। আর তুই যে আমাকে দেরিতে বিয়ে করার জন্যে কাঁদছিস, এর শোধ আমি তুলবই। চিল্লিয়ে এতক্ষণ সাদিফ ভাইয়া আমাকে উনার পেটের সাথে চেপে ধরে দাঁড়িয়েছিলেন, কিন্তু এখন আমাকে উনি ছেড়ে দিলেন। হনহন করে দরজা পর্যন্ত গিয়ে আবারও আমার কাছে এলেন।
আমি উনার দিকে চোখ তুলে তাকাতেই উনি হুট করে আমার গলায় একটা কামড় বসিয়ে দিলাম। উফ অফ! জলে উঠল। কামড় খেয়ে আমার চোখ খিচে বন্ধ করে নিলাম। কামড়ের স্থানে উনার ঠোঁটের ছোঁয়া পেতেই চোখ খুললাম আমি উনাকে স্পর্শ করতে যাব এর আগেই উনি হনহন করে চলে গেলেন রুম থেকে। আর আমি গলায় হাত দিয়ে খাটে বসে পড়লাম। উফ অফ! এই রাগী বোম্বটা আবারও রাগ করেছে। উনার সাথে কিভাবে সারা জীবন কাটাবো আমি আল্লাহ জানেন। উনি কতদিন আমার সাথে কথা বলবেন না এখন এটাও আমার জানা নেই। এত রাগ এই লম্বুটার। এসব কথা ভাবার মাঝেই জুমু এলো রুমে। ওই কি হলো রে? ভাইয়া তো চলে গেল। শ্বশুর বাড়ির খাবার না খেয়ে চলে গেল কেন? জুমু। আমি গলা থেকে হাত সরিয়ে বললাম। চলে গেল? তোর ভাইকে নিয়ে আমি কোথায় যাব? শুধু বলেছিলাম স্টাডি শেষে বিয়ে করব। ব্যাস, তোর ভাইয়ের রাগ দেখে কে? ও মাগো! ফুল বিয়ের আগেই লাভ বাইট নিয়ে বসে আছিস। বাহ বাহ! আমি আবারও গলায় হাত দিতে গেলেই জুমু বলে উঠল। যা দেখার দেখে ফেলেছি। এখন তো তুই আর শাক দিয়ে মাছ ঢাকতে পারবি না। আর ভাইয়াকে বিয়ের ডেট পিছানোর কথা বলার তোর সাহস কেমনে হয়? জানিস না ভাইয়া তোকে নিয়ে কত ডেসপারেট। ভাগ্যিস থাপড়িয়ে গাল লাল করেনি তোর। জলদি জলদি আমাদের বাসায় চলে আয়। ভাইয়া তোকে অনেক ভালোবাসে। দেখিস ভাইয়া তোকে রানী করে রাখবে। আমি জানি জান। উনি আমাকে অনেক ভালোবাসে। কিন্তু এত রেগে যাওয়ার কি আছে বুঝলাম না। এভাবে রেগে গেলে সামনে কিভাবে চলবো আমি? দেখবি এখন আমার সাথে বিয়ের দিনও কথা বলবেন না। এত বাজে তোর ভাই। আমি। আরে বলবে বলবে। বিয়েতে না বললেও বাসরের টাইমে বলবে। জুমু এক চোখ টিপে বলল। আমি জুমুকে ধুম করেই একটা থাপ্পড় দিলাম পিঠে। এরপর দুজনই হেসে উঠলাম। মুখে হাসি আসলেও এই বাসরের কথা মাথায় আসতে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ৮ তারিখ গায়ে হলুদের দিন ঠিক করা হলো। যেহেতু এঙ্গেজমেন্ট পার্টি করা হয়নি, তাই আমাদের বিয়ে এবং গায়ে হলুদ একসাথেই করা হবে। এঙ্গেজমেন্ট পার্টি করার জন্যে সবাই অনেক জোর দিয়েছিল। কিন্তু আমার জন্যে এই পার্টি করা হয়ে ওঠেনি। কারণ যেহেতু আমাকে তাড়াতাড়ি এই ঘর থেকে বিদায় করা হচ্ছে, তাই আমি সবার থেকে একটা শোধ নিলাম। সেটা হলো এঙ্গেজমেন্ট পার্টি না করা। আমার এই ডিসিশনে সবাই অনেক রেগেছিল। কিন্তু আমিও কম না। কেঁদে কুটে অবশেষে সবাইকে রাজি করিয়ে নিলাম। মে মাসের ৬ তারিখ চলে এখন। শপিং, ফেসিয়াল, হেয়ার কালার করা এসবের মাঝে আমার দিন যাচ্ছে। শপিংয়ে সবার প্রথমে নিজের জন্যে মোবাইল নিয়ে নিলাম। এই কয়দিনে সাদিফ ভাইয়া আমার সাথে একটুও দেখা করতে আসেনি। ইনফ্যাক্ট আমাকে সোশ্যাল মিডিয়া থেকেও আনব্লকড করেনি। ইচ্ছে তো করছিল উনাকে গলা চেপে ধরি। একটা ফোন পর্যন্ত করলেন না। কিন্তু আমি এ ব্যাপারে আর মাথা ঘামালাম না। যতবারই বাম হাতের অনামিকা আঙ্গুলের দিকে তাকায় ততবারই আমার মনের প্রশান্তির হাওয়া বয়ে যায়। কিছুদিন পরেই আমি মিসেস সাদিফ হব। হেয়ার কালার করানোর পর চুলগুলো আরও বেশি সুন্দর লাগে দেখতে। আমি তো আমার লুকেরই প্রেমে পড়ে যায় বারবার। ইতি আপু আর জুমু সারাক্ষণ এই বাসা আর ওই বাসায় আসা যাওয়া করে। জুমুর মোবাইল থেকে সাদিফ ভাইয়ার প্রোফাইল দেখেছিলাম। উনি সেই দিনের আমাদের আংটি পোড়ানোর দৃশ্যের একটা ছবি উনার প্রোফাইলে দিলেন। আর ক্যাপশন দিলেন বউ। সবাই সেখানে লাইক কমেন্ট করে উড়িয়ে ফেলল। উনার পেজেও আমাদের ছবি দিলেন। কিন্তু সেখানে মেয়েদের এত এত কমেন্ট দেখে আমার গা জ্বলে উঠল। যাই হোক, করুক কমেন্ট, কিন্তু বান্দা তো আমার জামাই।
এসব ভাবতেই আমি মনে মনে নাগিন ডান্স দিচ্ছি। হলুদের দিন সকালেই পার্লারে চলে গেলাম, কারণ আমাদের হলুদের অনুষ্ঠান বিকাল থেকেই স্টার্ট হবে। এই সব প্ল্যানিং সাদিফ ভাইয়া করেছেন। আমাদের অনুষ্ঠান কোনো হলে হবে না, বরং একটা বড় পার্কে হবে। হলুদ আর পিঙ্ক রঙের সংমিশ্রণের একটি লেহেঙ্গা পরলাম, সাথে ম্যাচিং ভারী গয়না, যার মাঝে ফুলের সাথে কুন্দন পাথর আছে। দীর্ঘ 3 ঘন্টা মেকওভারের পর আমার সম্পূর্ণ লুক কমপ্লিট হল। ইতি আপু, রাফা, মীরা আপু, জুমু সবাই আমার সাথেই এসেছিল পার্লারে। আমাকে দেখে ওরা 4 জন হা করে আছে। আমি ভ্রু কুঁচকে তাকাতেই ওরা 4 জন একসাথে বলে উঠল, ফুল। মাশাআল্লাহ, আল্লাহ পরি লাগছে তোকে। ভাইয়ার তো আজকে অবস্থা খারাপ হবে। ওদের এমন তারিফ শুনে আমার বেশ লজ্জা লাগল। পার্কে পৌঁছাতেই চারপাশের প্রেসের লোকজন গাড়ি ঘিরে ধরল। আমি বেশ নার্ভাস হয়ে আছি। জীবনে এসব কিছুই আমি ফেস করিনি। ওরা প্রশ্ন করলে কি উত্তর দিব কিছুই বুঝছি না। ইতি আপু নেমে দাঁড়ালো গাড়ি থেকে। জুমুকে যেই বলতে যাব সাদিফ ভাইয়াকে কল দেওয়ার জন্যে, অমনিই দেখলাম সাদা ডিজাইনিং পাঞ্জাবির উপরে হলুদ প্রিন্টেড কোটি পরে ড্যাশিং স্টাইলে গাড়ির দিকেই আসছে। উনাকে দেখে আমার বুক ধুকপুক করতে লাগল। কতদিন পরে দেখলাম উনাকে। গাড়ির কাছে এসে দরজা খুলে দিলেন। আমি নামতেই আমার দিকে তাকালেন। আমি উনার দিকে একটু তাকিয়ে চোখ নিচে নামিয়ে ফেললাম। চারদিকে প্রেসের সবাই ঘিরে ধরল আমাদের। সবাই উনাকে প্রশ্ন করছেন, কিন্তু উনি এখনো হা করে আমার দিকে তাকিয়ে আছেন। সাদিফ আজ মনে মনে ভীষণ খুশি। তার প্রিয়তমাকে আজ এত সুন্দর লাগছে বলার বাহিরে। তার কল্পনার চেয়েও বেশি সুন্দর লাগছে তার জানকে। এই কি ব্যাপার? সবাই প্রশ্ন করছে আপনার থেকে, আর আপনি হা করে তাকিয়ে আছেন আমার দিকে। আমার কথায় উনার হুঁশ ফিরে এলো। একে একে উনি সবার প্রশ্নের উত্তর দিতে লাগলেন। পলিটিশিয়ানের হলুদ হওয়াতে চারদিকে পুলিশ, গার্ড, নিরাপত্তার অভাব নেই। সাদিফ ভাইয়া আমার হাত ধরে ভিতরে প্রবেশ করছেন। এত বড় হিল পরে হাঁটতে বেশ অসুবিধা হচ্ছে, কিন্তু আমার জন্যে সাদিফ ভাইয়াও আস্তে আস্তে হাঁটছে। এই লোকটা আজকে বেশ মুচকি মুচকি হাসছে। হাসবে নাই বা কেন, নিজের মনমতো সব করতে পারলে যে কেউ অনেক খুশি হবে। পুরো পার্ক ভর্তি মানুষ। প্রায় মানুষ সাদিফ ভাইয়ার মতো পলিটিক্সের সাথে যুক্ত। বিকালের দিকেও আমরা অনেক ফটোশ্যুট করলাম। আস্তে আস্তে সূর্য ডুবে গেল। সন্ধ্যায় বিভিন্ন রঙিন লাইটে চারপাশ আরও মুখরিত লাগছে। তাসফিয়া এলো রাতে। সবাই মিলে স্টেজে উঠে কেক কাটল, ছবি তুলল। সবাই নাচানাচি করছে, মজা করছে। রাফিদ ভাইয়াও ফরেন থেকে এসে গিয়েছেন। উনার একমাত্র শালার বিয়ে উপলক্ষে কিছুদিন ছুটি নিয়েছেন কাজ থেকে। সব কিছু ভালোভাবেই চলছে। সাদিফ ভাইয়া আমার সাথে হেসে হেসে অনেক ছবি তুলেছেন, কিন্তু একটা কথাও বলেননি আমার সাথে। আপনি কি খুশি না? আমার সাথে কথা বলছেন না কেন? আমার কথায় উনি আমার দিকে ফিরলেন। এক নজরে আমার দিকে তাকিয়ে আমার গা ঘেঁষে বসলেন। আমি অবাক চোখে তাকাতেই খেয়ে করলাম উনি আমার জামার পিছে হাত ঢুকিয়ে দিয়ে জোরে একটা খোঁচা দিলেন। আমি চোখ বুজে নিলাম। হঠাৎ কানে উনার শব্দ ভেসে এলো, পাগল করেছ তো অনেক আগেই। ইচ্ছে তো করছে তোমার বডির প্রত্যেকটা পার্টেই আমার নিশান বসিয়ে দিই। আমার রাগ এখনো কমেনি। আমার ভাবতেও অবাক লাগছে, তুমি আমাকে দেরিতে বিয়ে করতে চেয়েছ। এতদিন মুখে একটা কথা কি দেখতেও এলেন না, আর এখন কি বেশরম কথা বলছে। আর তাকালাম না উনার দিকে।
চুপচাপ সবার সাথে এনজয় করছি অনুষ্ঠান। অনুষ্ঠানের লাস্ট দিকে খাবার খেয়ে সবাই একসাথেই নাচতে আরম্ভ করল। আমি আস্তে আস্তে নাচতে লাগলাম, অবশ্য হাত নাড়াচ্ছি শুধু। সাদিফ ভাইয়া এতক্ষণ উনার ফ্রেন্ড আর ভাইয়াদের সাথে নাচছিলেন। উনিও যে এত ভালো নাচতে পারেন সেটা আমার জানা ছিল না। হঠাৎ কোমরে কারো স্পর্শে কেঁপে উঠলাম। পিছে ফিরতেই দেখলাম সাদিফ ভাইয়া আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন। আশপাশ তাকিয়ে দেখলাম সবাই যার যার তালে নাচ করছে। আমি উনার থেকে ছুটতে চাইলেই উনি আমাকে উনার সাথে আরো জোরে মিশিয়ে নিলেন। আস্তে আস্তে কোমর দুলিয়ে উনি আমাকে নিয়ে গানের সাথে তাল মিলিয়ে নাচতে আরম্ভ করলেন। আমি উনার দিকে তাকাতেই সাদিফ ভাইয়া আমাকে এক চোখ টিপ দিয়ে আমার একদম কাছে এসে বললেন, পরশু বিয়ে, এরপর থেকে বুঝবে তোমার জামাইয়ের অত্যাচার কেমন হয়। আমি কিন্তু এখনো রেগে আছি তোমার উপরে। নাচানাচি করছি বলে এই ভেবে বসে থেকো না আমি এখনো স্বাভাবিক হয়েছি তোমার সাথে। আমি জাস্ট আমার বউয়ের সাথে মুহূর্তটা ফিল করছি। তোমার সাথে হিসাব নিকাশ সব পরে হবে। কথাগুলো বলেই সাদিফ ভাইয়া আমার হাতের মাঝে নিজের হাত দিয়ে চেপে ধরলেন। এরপরই সাথে সাথে আমার কপালে উনার ঠোঁট ছোঁয়ালেন। আর আমি উনার কথা আর কাজ দেখে পুরোই কনফিউজড। সাদিফ ভাইয়া আমার উপর রেগে আছে বলছেন, আবার আমার সাথেই রোমাঞ্চ করছেন। এই মানুষটাকে বুঝে ওঠা সত্যিই অনেক মুশকিল। আল্লাহ যে কি দিয়ে বানিয়েছেন উনাকে সেটা আল্লাহই ভালো জানেন। হলুদের অনুষ্ঠান থেকে বাসায় ফিরতে রাত ৩টা বেজে গেল। ভারী ড্রেস, গয়না খুলে দ্রুত ফ্রেশ হয়ে গেঞ্জি, পালাজো পরে নিলাম। হাজার দামি, ভারী ড্রেস পরি না কেন একমাত্র শান্তি লাগে এই ঢোলা গেঞ্জি আর পালাজোতে। বিছানায় গা এলিয়ে দিতেই একরকম শান্তি লাগছিল। চোখ বন্ধ করা মাত্রই আজকের সবকিছুই চোখে ভেসে উঠছে। সবকিছুই একটা ঘোর আর স্বপ্নের মতো লাগছে। সাদিফ ভাইয়ার হাসিমাখা মুখটা ভেসে আসতেই মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। কিন্তু উনার মুখে শাস্তির কথা শুনে মনটা আমার কেঁপে উঠল। উনি কি ধরনের শাস্তির কথা বলছেন তা আমি অনেক ভালো করে বুঝছি। এসব কথা ভাবতেই লজ্জায় আমার গাল জ্বলছে। পরক্ষণে উনি আমার সাথে ভালোভাবে কথা বলেন না, এই কথাটা ভাবতেই মনে কষ্ট হানা দিল। যাক, এই লোককে নিয়ে আর ভাবা যাবে না। সুখ, হাসি, কান্না, দুঃখ সবকিছু ঘিরেই এই লোক আমার অস্তিত্বে মিশে গিয়েছে। না বলুক কথা তাও তো উনি আমার হয়ে যাবেন সারা জীবনের জন্যে। এমনটা হাজার কথা ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালাম। পরের দিন বাসায় হইচই শুনে ঘুম ভেঙে গেল। বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে দেখলাম বেলা 12টা বাজে। বাহ, বেশ ঘুমিয়েছি। এফবিতে লগ ইন করতেই আমার আর সাদিফের হলুদের ছবি দেখতে পেলাম। কোনো এক নিউজ চ্যানেল আমাদের ছবি পোস্ট করেছে। সাদিফ ভাইয়ার পেজে গিয়ে দেখলাম অলরেডি উনি ছবি দিয়ে দিয়েছেন। হাজার হাজার লাইক কমেন্টসে ভরপুর উনার পোস্টটি। অনেকে তো শেয়ার করেছে। বাহ বাহ, পলিটিশিয়ানের বউ হয়ে তো আমি ফেমাস হয়ে গেলাম। নিজের প্রোফাইলে গিয়ে আরও অবাক হলাম। আমাকে আর ছবি আপলোড দিতে হবে না। জুমু, রাফসান ভাইয়া, ইতি আপু, রাফিদ ভাইয়া সবাই আমাকে ট্যাগ করে ছবি আপলোড করেছে। সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে। ফ্রেশ হয়ে নিচে নামতে আপু আর জুমুকে দেখতে পেলাম। চারদিকে অন্য সব আত্মীয়রা নানা কীর্তি করছে। বউ ভাই, বসুন বসুন, আপনাকে মেহেদি লাগাতে আসবে। জুমু। ইতি আপু জুমুর মাথায় গাঁটটি মেরে বলল, এই বেয়াদব, কি বলিস এসব? বউ ভাই কি আবার ভাবি ডাকবি? না না, ভাবি ডাকার দরকার নেই।
শেফা ডাকলেই চলবে। আমি। এই কথা ভাইয়ার সামনে বলে দেখিস শেফা। ভাই কান লাল করে দিবে তোর। যেহেতু তুই আমার অনেক ছোট তাই তোকে আমি ফুল ডাকবো, কিন্তু জুমু তোকে ভাবি ডাকবে। ইতি আপু। আমি কিছু বলতে যাব এর আগেই জুমু বলল, নো মোর ওয়ার্ডস। নাস্তা খেতে বসো ভাবি, মেহেদি আর্টিস্ট আসবে একটু পরেই। জুমুকে আমি মুখ ভেঙচিয়ে বললাম, ওকে ননদ সাহেবা। আমরা তিনজন মিলে বসে নাস্তা করছি। এই সাদিফ ভাইয়াটা কি পাষাণ। আমাকে বিয়ে করবে সে, কিন্তু আমাকেই সে ব্লক করে রেখেছে। এই আপু, তোমার ভাইয়ার কি খবর? সে তো আমাকে ব্লক করে রেখেছে এখনো। আমি এক চামচ নুডলস মুখে পুরে দিয়ে বললাম, এহহ, কি বলিস? ভাইয়া তোকে ব্লক করে রেখেছে? হা হা হা। দুনিয়ার মানুষ একদিকে আর আমার ভাই আরেক দিকে। ও হয়তো নাক ডেকে ঘুমাচ্ছে এখনো। ইতি আপু, তো ঘুমাবে না? ভাইয়া কালকে রাতে ঘুমাতে অনেক দেরি করেছে। জুমু, কেন করেছে? আমি। উফ জুমু, চুপ থাকতে পারিস না? কিছু না শেফা, এমনি আর কি কাজ ছিল। ইতি আপু, আজীব, আমাকে কি হয়েছিল রাতে? আমি। জুমু বলে উঠল, কিছু না। ভাইয়া রাফিদ ভাইকে বলল ইজহার যেন বিয়েতে না আসে। ইজহারের মাকে তো দাওয়াত দিয়েছে, কিন্তু ইজহার যেন না আসে। রাফিদ ভাইয়ার বিয়েতে আসলে কিছু বলবে না, কিন্তু তোদের বিয়েতে যেন না আসে। এসব নিয়ে ভাইয়া বাসায় ঘ্যান ঘ্যান করছিল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। এই ছেলেটা একদম পাগল। উনি ভাবল কেমন করে এত কিছুর পরেও ইজহার আমাদের বিয়েতে আসবে। শুধু শুধু চিল্লাফাল্লা করতে ওস্তাদ উনি। বিকালের দিকে মেহেদি আর্টিস্ট এসে আমাকে মেহেদি লাগিয়ে দিল। ইতি আপু আর জুমুও লাগিয়ে নিল মেহেদি। আজকে ওরা আমার সাথেই থাকবে। তিন বোন মিলে সাথে বাকি কাজিনরা মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। ঘুমানোর আগে একবার মা বাবার রুমে গেলাম। মা আর বাবা মন খারাপ করে বসেছিল। আমাকে দেখা মাত্র মা আমাকে ডেকে নিলেন উনাদের কাছে। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আমার মা কত বড় হয়ে গেল। এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে সেটা আমি ভাবতেও পারিনি। আমি জানি তোর খালাম্নি তোকে অনেক ভালো রাখবে। আর সাদিফ ছেলেটা তোকে অনেক ভালোবাসে। তোর মা থেকে কাহিনী শুনে আমি বেশ অবাক হলাম। তুই কোনো চিন্তা করবি না, সবার সাথে মিলে মিশে থাকবি। বাবার বাসা তো কাছেই, বাবাকে বলবি আমি গিয়ে নিয়ে আসব তোকে। বাবার কথা শুনে আমার বুকে তোলপাড় শুরু হয়ে গেল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে আর আমি বাবাকে জড়িয়ে ধরে বসে আছি। মা আমার মাথায় হাত বুলিয়ে এটা সেটা বলতে লাগল। আজকে আমার এই বাড়িতে লাস্ট দিন। কাল আমি অন্য কারো ঘরের বউ হয়ে যাব। কেন যে এই সিস্টেমটা করা হলো, মেয়েদেরকেই বিয়ের পরে ছেলে বাড়িতে যেতে হয়। আরও হাজারো রকমের উপদেশ দিয়ে মা আমাকে রুমে দিয়ে আসলো। আজ আমি শেফা হয়ে শেষবারের মতো এই রুমে ঘুমাব। কাল থেকে তো সাদিফ ভাইয়ার নাম আমার নামের সাথে জুড়ে যাবে। কাল থেকে আমি আর সিঙ্গেল থাকব না, ডাবল হয়ে যাব। এসব হাজারো চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়লাম মনেই নেই। ঘুম ভাঙতেই দেখলাম আপুরা নেই পাশে। তার মানে ওরা চলে গিয়েছে। ফ্রেশ হয়ে নিচে নেমে গেলাম। এই ফুল, উঠেছিস? জলদি করে নাস্তা কর, আসরের টাইমে আকদ হবে তোর। আর তুই ঘুম থেকে উঠছিস দুপুর 1টায়। হলুদ লাগাতে হবে আবার, জলদি কর। এই মেয়ে বসো না। মা এক প্রকার চেঁচিয়ে কথাগুলো বলে দ্রুত পা ফেলে অন্যদিকে চলে গেল।
ভাবি আমাকে নাস্তা দিতে লাগল। ও ফুল, আজ পার্লারে যাওয়া লাগবে না। ভাবি, কেন ভাবি? আমি, কারণ তোমার ননদ মানে ইতি বিউটিশিয়ান বাসায় আসার ব্যবস্থা করে দিয়েছে। ভাবি, যাক ভালোই হলো। পার্লারে যাওয়া আসা খুব পেইন লাগে আমার। আমি, হ্যাঁ, আমার জন্যেও ভালো হয়েছে। না হলে আফরাকে নিয়ে পার্লারে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। ভাবি, হ্যাঁ সেটাই। আমি, নাস্তা সারতেই মা আমাকে একটি হলুদ রঙের শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানো শেষে ছাদে নিয়ে গেল। চারদিকে মহিলারা আমাকে ঘিরে ধরল। একজন একজন এসে আমাকে হলুদ লাগিয়ে দিল। নানু ও মামি এসেছে একটু আগে। উনারা সাদিফ ভাইয়াকে হলুদ লাগিয়ে এরপর আমার কাছে এলো। হলুদ লাগিয়ে প্রথমে দুধ দিয়ে আমাকে গোসল করালো, এরপর আমাকে নরমাল পানি দিয়ে গোসল করালো। মাগো মা, কত নিয়ম কানুন! গায়ের উপর তাওয়াল পেঁচিয়ে নিচে নেমে আসলাম। শাওয়ার নিয়ে বের হতেই ভাবি আমাকে শাড়ি পরিয়ে দিল। লাঞ্চ শেষ করে উঠতেই আকদের জন্যে সবাই তাড়াহুড়া করতে লাগল। অনেক নিয়ম কানুন শেষে অবশেষে আমিও কবুল বলে ফেললাম, সাথে স্বাক্ষর করে দিলাম রেজিস্টার কাগজে। চারদিকে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কবুল বলার সময় আমার বুক প্রচণ্ডভাবে কাঁপছিল, সাথে তো আমার কান্না ফ্রি আছেই। এত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষমেশ আমি সাদিফ ভাইয়ার বউ হয়ে গেলাম। মা, নানু, মামি আরও অনেক মহিলারা এসে আমাকে চুড়ি, চেইন, নাকফুল পরিয়ে দিলেন। সবাই রুম থেকে যেতেই আমি ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে ওয়াশরুমে গেলাম। আয়নায় চোখ পড়তেই বেশ অবাক হলাম। নাকের ফুল, গলার চেইন, হাতের চুড়ি সবকিছু মিলিয়ে আমাকে সত্যিকারে নতুন বউ লাগছে। দুই হাতে মুখ ঢেকে লজ্জায় হেসে উঠলাম। হ্যাঁ, আমি সাদিফ ভাইয়ার বউ, রাগী গন্ডারের বউ আমি। ওয়াশরুম থেকে বের হতে দেখলাম পার্লারের মেয়েরা আমার জন্য অপেক্ষা করছে। আমি আসতেই ওরা দ্রুত ওদের কাজ শুরু করে দিল। রাত ৮টার দিকে আমার সাজ কমপ্লিট হল। এত ভারী লেহেঙ্গা, গয়না, হেয়ার স্টাইল নিয়ে আমার নিঃশ্বাস ফেলতেই ভার লাগছে। কিন্তু আয়নায় তাকিয়ে নিজের দিকেই কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম। খয়েরি রঙের লেহেঙ্গাটা বেশ সুন্দর। বউ সাজলে সব মেয়েদেরই এক অন্যরকম সুন্দর লাগে। আমি গাড়ি থেকে নামতেই ইতি আপু, জুমু, মীরা আপু, তাসফিয়া সবাই এগিয়ে এলো। আমাকে ধরে আস্তে আস্তে ওরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাব্বা, লম্বা জামাইয়ের জন্যে আমার মতো বাটটুকে কত বড় হিল পরতে হলো। হলুদেও সেম কাহিনী, আজও সেম কাহিনী। যাক, কষ্ট হলেও হাঁটতে তো হবেই। একটু পরেই দেখলাম আমার পাশ থেকে আপুরা সরে গেল। আর সাথে সাথেই আমার হাত অন্য একজনের হাতের মুঠোয় চলে গেল। হাতের স্পর্শেই বুঝলাম এই মানুষটা আমার হাজবেন্ড ছাড়া আর কেউ না। কেন জানি লজ্জায় উনার দিকে তাকাতেই পারছি না। সাদিফ ভাইয়া প্রেসের সবার সাথে ইন্টারভিউ দিচ্ছিল। গাড়ি থেকে তার প্রিয়তমাকে নামতে দেখেই হার্ট ব্লক হয়ে গেল তার। খয়েরি রঙে তার জানকে সাদিফের কল্পনা থেকেও সুন্দর লাগছে বেশি। অবাক চোখে তাকিয়েছিল। সাদিফ মনে মনে বলল, কেন যে এত সুন্দর তুমি? কিভাবে সামলিয়ে রাখব তোমাকে আমি? উফ, আমিও যে কি গাধা। টেনশনের দিন শেষ, শেফা এখন সাদিফের। আল্লাহের কালিমা পড়েই তো আজ ওকে আমার করে নিলাম। এখন থেকে কোনো খারাপ নজর ওকে আর ছুতে পারবে না। আল্লাহ ভরসা। কিন্তু আমার না ওকে এখনই আদর করতে ইচ্ছে করছে। উফ, আমার প্রিয়তমা।
এসব কথা ভেবে সে এক মুহূর্ত না দাঁড়িয়ে তার প্রিয়তমার কাছে চলে এলো। আজ সবাই যার যার মনের মানুষকে মন ভরে দেখছে। জুমু, রাফসান, ইতি, রাফিদ সবাই তার মনের মানুষকে ঘিরে বোনা স্বপ্নগুলো কল্পনায় সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। তোমাকে বলেছিলাম আমি জলদি বিয়ে করো, কিন্তু না, তুমি তো আমার কথা শুনবে না। তোমার ভাইকেই দেখো কি সুন্দর বিয়ে করে নিল। আমারও তোমার ভাইয়ার মতো রাগী হওয়া উচিত ছিল। রাদিফের এমন কথায় ভ্রু কুঁচকে ইতি বলল, তুমি কি ভেবেছ তুমি আমার ভাইয়ার মতো রাগী ছেলে হলে তোমাকে আমি বিয়ে করার জন্যে রাজি হতাম? জীবনেও না। আর আমার ভাইয়ার মতো রাগী ছেলের জন্যে শেফার মতো ভালো শান্ত মেয়েই দরকার। আমি কিন্তু মোটেও শান্ত না। ওরে আমার বাঘিনী, হয়েছে এখন। আর ভ্রু কুচকাতে হবে না। বিয়ে যখন মন চাই আপনি করবেন আর কি। সমস্যা নেই, আপনার জন্যে আমি বুড়া বয়সেও বিয়ে করতে রাজি আছি। রাফিদের এমন কথা শুনে ইতি রাফিদের পেটে খোঁচা মারল। সাথে সাথেই দুজনে হেসে উঠল। সাদিফ আর শেফা নানা ভঙ্গিতে ছবি তুলছে। এতক্ষণ এই রাগীটার দিকে তাকাতে না পারলেও আমি এখন অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। কারণ ছবি তোলার জন্য উনার দিকে আমাকে তাকাতে হচ্ছেই। উনার পরনে খয়েরি ভারী কাজের শেরওয়ানির সাথে কাঁধের বাম পাশে খয়েরি রঙের ভেলভেটের ওড়না। দেখতে উনাকে পুরোই হিরোদের মতো লাগছে। দাড়ির স্টাইল, পরনের পাগড়ি সব মিলিয়ে উনি পুরোই পারফেক্ট। মাঝে মাঝে ছবি তুলতে পাগড়ি খুলছেন যার কারণে উনার স্টাইলিশ ঘন চুল দেখা যাচ্ছে। উনার সুন্দর চোখজোড়া আর ঠোঁটে মন মাতানো হাসি দেখে আমার মনে তোলপাড় শুরু হয়েছে। কিন্তু আফসোস, আমার সাথে উনি একবারও কথা বলেননি। শুধু নিজ থেকেই উনি আমার লেহেঙ্গা ঠিক করে দিচ্ছেন অথবা আমার হাত ধরে রাখেন। মুখে একটা কথাও বলেননি। অথচ কি সুন্দর করে হাসি মুখে সবার সাথে কথা বলেছেন। আমাকে কি দেখতে বাজে লাগছে? আপনি আমার সাথে কথা কেন বলছেন না? আমি অসহায়ভাবে বললাম। আমি রেগে আছি বলেছি না? আমার রাগ ভাঙিয়েছ তুমি? তাহলে কেন কথা বলবো? সাদিফ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলল, সরি। আমি সবকিছুর জন্যেই সরি বলছি। আমি শরীতে কাজ চলবে না এখন। বাসায় নিয়ে মজা দেখাবো। বি রেডি বেবি। সাদিফ ভাইয়া এক চোখ টিপে বললেন। উনার এমন কথায় মন কেঁপে উঠল। এমন কথা শুনতে হবে জানলে আমি উনার কাছে কিছু জিজ্ঞেস করতাম না। এত বেশরম মানুষ উনি। ফ্যামিলি মেম্বার, উনার ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, নানা পলিটিশিয়ান সবার সাথে ছবি তোলা শেষ হতেই খাবারের পর্ব শুরু হল। এই তালতো বোন। রাফসানের এমন কথায় জুমু বেশ রেগে গেল। এই কে তোমার বোন? বোন কে বলেছে? আমি তো তালতো বোন বলেছি। রাফসান, ওহহ, আমাকে এখন তোমার তালতো বোন মনে হচ্ছে। ওকে, তাহলে তো তুমি আমার খালাতো ভাই হও। রাফসান ভাইয়া। জুমু। জুমুর এমন টিটকারি মার্কা কথা শুনে রাফসান রেগে বলল, একবার বিয়ে করে নি, এরপর এই ভাইয়া ডাকার মজা বের করব। কেন ভাইয়া? আমি তো বোন আপনার। আমাকে কেন বিয়ে করবেন? জুমু। রাফসান রেগে হাত দিয়ে মারতে চাইলে জুমু আই লাভ ইউ বলেই এক দৌড়ে চলে গেল। আর রাফসান হেসে পাগলি বলেই মাথা চুলকাল। খাবারের টেবিলে আমার পাশে সাদিফ ভাইয়াই বসলেন। সব কাজিন আর উনার ফ্রেন্ডদের ঠেলায় এক প্লেটে খাবার নিলাম আমরা। আমাকে ইতি আপু খাইয়ে দিতে চাইলে সাদিফ ভাইয়া বললেন উনি খাইয়ে দিবেন আমাকে।
সাথে সাথেই চারদিকে শীষ বাজালেন উনার ফ্রেন্ডরা। টেবিলের নিচ দিয়ে আমার এক হাত চেপে ধরলেন উনি। আমি হাত ছুটাতে নিলেই উনি আরো শক্ত করে হাত ধরে নিলেন। সাদিফ ভাইয়া নিজ হাতেই ছোট করে লোকমা নিয়ে আমাকে খাইয়ে দিতে লাগলেন। এরপর নিজে খাচ্ছেন। অল্প খেয়েই আর খেতে ইচ্ছে করছে না। এক প্রকার নার্ভাসনেসের কারণে আমার মনে ধুকপুক করছে। উনিও আর জোর করেনি আমাকে। আমার দিকে কোল্ড ড্রিঙ্কস এগিয়ে দিয়ে উনি নিজের খাবার খেতে লাগলেন। বড্ড কিউট লাগছে সাদিফ ভাইয়াকে। এই লোকটা বরাবরই ভোজন রসিক মানুষ। আস্তে আস্তে বিদায়ের সময় চলে এসেছে। আর আমার বুকে নেমে এলো এক অজানা কষ্টের ছোঁয়া। মা বাবা আমার হাত সাদিফ ভাইয়ার হাতে তুলে দিতেই আমি কান্নায় ভেঙে পড়লাম। সাথে মা বাবাও কান্না করছে। ইসলাল ভাইয়া আর ভাবি জড়িয়ে ধরার পর রাফসান ভাইয়া আমাকে জড়িয়ে ধরেছিল অনেকক্ষণ। ভাইয়াদের কান্না মাখা চোখ দেখে মনটা বড্ড খারাপ হয়ে গেল। সাদিফ অবাক চোখে তার বউয়ের কান্না দেখছে। চেয়েও সে বাধা দিচ্ছে না, কারণ সে জানে এমন সময়ে মেয়েদের খুব কষ্ট হয়। অবশেষে সবাইকে বিদায় দেওয়ার পর গাড়িতে বসে পড়লাম। পিছের সিটে শুধু আমি আর উনি। আর গাড়ি চালাচ্ছে ড্রাইভার। বাড়ি বেশ দূরে এই কনভেনশন সেন্টার থেকে। বিদায়ের সম্পূর্ণ সময় ধরে সাদিফ ভাইয়া আমার হাত ধরে রেখেছিলেন। আফরা বাচ্চাটা তার নানুর কোলে ঘুমছিল, তাই আর আদর করতে পারিনি তাকে। খুব মন জ্বলছে তার জন্যে। কান্নার ফলে আমার হেঁচকি উঠে গেল। আশ্চর্য, এতক্ষণ ধরে কান্না করেছ, কিছু বলিনি। আর এক ফোঁটাও চোখের পানি পড়লে খারাপ হবে কিন্তু। সাদিফ ভাইয়া রেগে বলল, আপনি আমায় এমন করছেন কেন? সবাইকে ছেড়ে আসতে আমার কষ্ট হচ্ছে না? নিজে তো ঠিকভাবে কথায় বলছেন না আমার সাথে। আমি কাঁদলেও আপনার কি? আপনি তো আমায় ভালোবাসেন না। ভালোবাসলে কখনো এমন করতেন না আমার সাথে। কেঁদে বললাম, কে বলেছে এসব কথা? ভালোবাসি না এই কথাটি কে বলেছে? সাদিফ ভাইয়া। কেউ বলেনি, আমিই বলছি। আমি সব বুঝি বাবু, না আমি। সাদিফ ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরলেন। আমার কপালের একপাশে চুমু দিলেন। উফ, আমার জানরে, এত বুঝলে তো আমাকে আরো আগে বিয়ে করা উচিত ছিল। এতদিনে আমাদের বাবু চলে আসত। উনার কথায় আমি কেঁপে উঠলাম। পাশ ফিরতেই উনি টুপ করে আমার ঠোঁটে একটা চুমু দিলেন। আর আমি লজ্জায়, সবাইকে ছেড়ে আসার কষ্টে উনার কাঁধে মাথা রেখে নিঃশব্দে কান্না করে চলেছি। আর উনি আমার এক সাইড জড়িয়ে ধরে কাপড়ের উপরে আমার পেটে নানা আঁকিবুকি করছেন। টিভিতে জনপ্রিয় পলিটিশিয়ান সাদনান সাদিফের বিয়ের কথাটি হেডলাইনে দেখা যাচ্ছে। সাথে নিউজও দেখাচ্ছে পলিটিশিয়ান সাদিফ ও তার বউকে নিয়ে। দুইজনকেই রাজা রানী থেকে কম লাগছে না, এমন সব কথা শোনা যাচ্ছে টিভির সাংবাদিকদের। ইজহার এসব দেখে ড্রিঙ্কস করছে। এক পর্যায়ে শেফা আর সাদিফের হাস্যোজ্জ্বল মুখ দেখে খুব জোরেই অ্যালকোহলের বোতলটি টিভিতে নিক্ষেপ করল। সাথে সাথেই টিভির সব কথা চুপ হয়ে গেল। সাদনান সাদিফ, তোর করা এই ইনসাল্টের বদলা তো আমি নিব। আর তোর বউ, সে তো আমার হবেই। এমন সব নানা কথা বলে সে বিশ্রীভাবে হেসে চলল। চলবে।